আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আমি এখন রয়েছি ভারতের তামিলনাড়ু রাজ্যের পাথরের পাহাড়ে ঘেরা শহর ভেলোরে। এটি শুধুমাত্র একটি চিকিৎসা নগরী নয়, বরং এখানে চামড়া শিল্পের জন্য ওভারঅল ভারতের মধ্যে বিখ্যাত একটি শহর। তো এখানে আমি এসেছি মূলত চিকিৎসার জন্যই। আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে যেই হসপিটালটি খুবই প্রসিদ্ধ সেটি হচ্ছে সিএমসি হসপিটাল। আমি সেই সিএমসি হসপিটালের ট্রিটমেন্টের জন্য এসেছি। আর দেখতে পাচ্ছেন আমার ডানে, এটাই হচ্ছে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ বা সিএমসি হসপিটালের যে বাস। এদের অনেকগুলো ক্যাম্পাস এখানে রয়েছে। এটা হচ্ছে মূলত এদের মূল শহরের যে ক্যাম্পাস সেটি, এটা হচ্ছে মেইন বিল্ডিং বা মেইন ক্যাম্পাস এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে প্রতিদিন বাস এরকম ছেড়ে যায় অন্য ক্যাম্পাস। এখানে যেটা রয়েছে আর একটি নতুন ক্যাম্পাস করেছে, যেটাকে ওনারা বলে রানীপেট ক্যাম্পাস। মানে এখানকার জায়গার নামগুলো এরকম, যেমন এই জায়গাটার নাম হচ্ছে সাইদাপেট। আর ওইদিকে যে জায়গাটা রয়েছে আরেকটি ক্যাম্পাস যেখানে রয়েছে এখন বেশিরভাগ ট্রিটমেন্টে যেখানে হচ্ছে, সেই জায়গাটির নাম হচ্ছে রানীপেট। তো রানীপেট ক্যাম্পাসে প্রতিদিন এখান থেকে গাড়িগুলো ছেড়ে যায়, একটার পর একটা সকাল থেকে শুরু হয়েছে এবং এটা চলতেই থাকবে। আপনার যদি রানীপেট ক্যাম্পাসে ডাক্তার দেখানো থাকে তাহলে আপনি এখান থেকে ফ্রিতে অবশ্যই না, নিশ্চয়ই ওনারা টাকাটা ধরে নেয়। তো এখান থেকে আপনারা ওখানে ট্রান্সফার হতে পারবেন, এই ওনাদের গাড়িতে করে ওনারা নিয়ে যাবে। এখানে ওনাদের যত হসপিটালের কর্মচারী আছে ওনারাও যেমন যেতে পারেন, এবং স্টাফরা আছে ওনারাও যেমন যেতে পারেন, তেমনি পেশেন্টরাও এখান থেকে যেতে পারেন, যেটি একটি ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে সিএমসির যে মেইন ক্যাম্পাস সেটি কিন্তু এখানে শুরু হয়ে গেছে। হাতের ডান দিকে যেটা দেখছেন এইটাই হচ্ছে সিএমসির মেইন ক্যাম্পাস। তো আমি আমার রানীপেট ক্যাম্পাসে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওখানে আমি ডাক্তার দেখিয়েছি অলরেডি। গত 5-6 দিন ধরে আমি এগুলোই করছি। তো মোটামুটি সেটা তো শেষ হয়েছে। তো আজকে মূলত এই ভিডিওটি শুরু করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা আসলে এখানে আসলে কিভাবে আপনারা এখানে এই কাজগুলো করতে পারবেন, কিভাবে সহজে আপনারা ডক্টর দেখাতে পারবেন এবং ট্রিটমেন্টগুলো নিতে পারবেন। আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি মূলত শেয়ার করব। তো সব কিছুর শুরুতে আমার আসলে সকালের নাস্তা করা দরকার, খুবই খিদা লেগেছে। তো চলুন আমরা আজকে এখানকার ট্র্যাডিশনাল মানুষরা ভোরবেলায় ইডলি বড়া এই সব কিছু খায়, তো ওগুলোই খেতে হবে, কারণ সকালে আসলে এখানে সেভাবে এত সকালে নাস্তা পাওয়া খুব মুশকিল। তো আসলে আমি এখন নাস্তাটা করি, চলুন। এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটাকে সিলভার গেট বলে, এই হসপিটালের সিলভার গেট। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন মেইন গেটটা, মেইন ক্যাম্পাসের মেইন গেট দেখতে পাচ্ছেন। এখন এটা হচ্ছে মেইন ক্যাম্পাসের মেইন গেট। দেখি এখানে নাস্তা হয়েছে কিনা। আমি এখানে একটা হোটেলে বসে গেছি এবং অর্ডার দিয়েছি ইডলি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ইডলি চলে এসেছে। এখানে 3টা ইডলি রয়েছে, সাথে সাম্ভার রয়েছে এবং চাটনি রয়েছে। তো এটা খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। তো এভাবে ইডলিটা আমি ভেঙে নিলাম। এরপরে এখানে হচ্ছে চাটনি আছে, 2 ধরনের চাটনি দেখছি। আর এই পাশে সাম্ভার দিয়ে খেতে হয়। আমি এখন চাটনি দিয়ে একটু খেয়ে টেস্ট করে দেখি। মজা আছে, চাটনি দিয়ে খেতে খুব মজা। চাটনিটা মনে হচ্ছে বাদামের চাটনি হতে পারে, বাদাম দিয়ে বানানো। এবার সাম্ভার দিয়ে একটু ট্রাই করে দেখি। এবার সাম্ভারের মধ্যে ডুবিয়ে খেতে হবে। তবে ট্রেডিশনালি যারা খায় তারা একদম সাম্ভারের মধ্যে ডুবিয়ে ভেঙে তারপরে এটা খায়। আমি অল্প অল্প করে ভিজিয়ে খাচ্ছি, ওরা কিন্তু একদম পুরোটা মেখে তারপরে নারিকেল বেটে চাটনি বানায়, নারিকেল থাকে, বাদাম থাকে। খাওয়া শেষ করলাম, 70 রুপিয়া বিল আসলো, দিয়ে দিলাম। এখন সামনের দিকে যাই। এই হোটেলটা একদম মেইন গেটের অপোজিটে। এইখানে হচ্ছে মেইন গেট দেখতে পাচ্ছেন সিএমসির, তার জাস্ট অপোজিটেই হচ্ছে এই হোটেলটা।
ট্র্যাডিশনালি এখানে ইডলির দাম যা থাকে তার থেকে এখানে অনেক বেশি। এখানে হচ্ছে ইডলি 5টা ইডলি হচ্ছে 30 টাকা নেয়, এখানে হচ্ছে 70 টাকা নিল হলো 5টা ইডলি। তো সেই হিসাবে এখানে দাম অনেক বেশি। নাস্তা যেখানে করলাম তার পাশে এই চায়ের দোকান, এখানকার চায়ের টেস্ট একটু আলাদা, অন্য যে চায়ের দোকানগুলো রয়েছে তার থেকে একটু আলাদা, এই জন্য এখানে আসলাম চা নেবার জন্য। চাই এখানে সব কিছু কিন্তু ক্যাশ রেজিস্টারের মাধ্যমে কিন্তু ওনারা করে, এবং সব কিছুতে আপনাকে টোকেন নিতে হবে, লাইন দিতে হবে। যেমন এখন থেকে টোকেন নিলাম, এখন এই যে চায়ের জন্য এখানে লাইন দিলে উনি চা আমাকে বানিয়ে দিবে। দেখুন ওনাদের চা বানানোর প্রসেসটাও একটু আলাদা এবং খুব সিস্টেমেটিক। দেখেন কার মধ্যে থেকে লিকার বের করছে, লিকার দিয়ে দিল, এবার দুধ দিয়ে দিবে। হয়ে গেল, এখন একটু চাটা পান করে নেই। দোকানে আরেকটি মজার জিনিস রয়েছে, সেটি হচ্ছে ওয়াটার ভেন্ডিং মেশিন। আমরা অনেক কিছুই ভেন্ডিং মেশিন দেখেছি, কিন্তু এখানে দেখুন এটা একটা ওয়াটার ভেন্ডিং মেশিন। এখানে আপনাকে 2 রুপিয়ার কয়েন দিতে হবে, 2 রুপিয়ার কয়েন দিলে আপনি 1 গ্লাস পানি পাবেন। খুব মজার একটা বিষয় আমার কাছে লেগেছে, কারণ অন্যান্য জায়গায় আমরা সাধারণত অন্য কিছু দেখি যে ভেন্ডিং মেশিন অন্য কিছু বের হয়, প্যাকেটজাত জাতীয় জিনিস বের হয়, কিন্তু এখানে পানিও রয়েছে যে আপনি ভেন্ডিং মেশিন থেকে বের করে খাবেন বা পান করবেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভেলোর শহরে, আর এই দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত কাটপাডি যে জংশনটি রয়েছে ভেলোর শহরে আসার জন্য। মূলত পশ্চিম বাংলা এবং বাংলাদেশ থেকে যত যাত্রীরা আসে, যত রোগীরা আসে, মূলত তারা এসে ট্রেনে যারা আসেন তারা মূলত নামেন হচ্ছে কাটপাডি জংশন স্টেশনে। এখানেই সব ট্রেনেরই এই স্টেশনে স্টপেজ থাকে। তো এই স্টেশনে নামার পরে আমরা এই কাটপাডি জংশন থেকে এদিক দিয়ে সিএমসিতে আসার রাস্তাই হচ্ছে এই রাস্তাটা, এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে আসলে এই সামনেই হচ্ছে যে মোড়, এই মোড় থেকে হাতের বামে গেলেই হচ্ছে আপনারা সিএমসি হসপিটাল পেয়ে যাবেন। তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, মূলত সিএমসি হসপিটালে আপনি যখনই ট্রিটমেন্ট করতে আসবেন তখন আপনার এই হসপিটালে রেজিস্ট্রেশন করতে হয় এবং হসপিটালের একটা পেশেন্ট কার্ড নিতে হয়। তো কোথায় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সেই জায়গাটি এখন আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে বলে এটা হচ্ছে 900B, আর আমার সামনেই সেই বিল্ডিংটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সিএমসির রেজিস্ট্রেশনের বিল্ডিং 900B। এখানে হচ্ছে আপনাকে এসে প্রথমে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে আপনাকে রেজিস্ট্রেশনের কাজ এখানে আসলে কমপ্লিট করতে হবে। এই কাজটা কমপ্লিট করা হলে দেন আপনি হচ্ছে ট্রিটমেন্টের জন্য এলিজেবল হবেন। তার আগে কিন্তু আপনি এখানে ট্রিটমেন্ট পাবেন না। তো আপনাকে শুরুতে আসার পরে যে কাজটা করতে হবে, এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা এই জায়গাটা দেখে রাখলেন, একটু সামনে গিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে আপনাদের সাথে কথা বলছি বাকি কথাগুলো। এই সেই মোড় দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে হাতের বাম দিকে গেলেই, এই দিকটাতে গেলেই হচ্ছে সিএমসির যে মূল ফটক, যে মেইন ক্যাম্পাসের যে মেইন গেট সেটি রয়েছে সামনেই হাতের বাঁ দিকে। এইদিকে ভেলোরের যে গরম তা আর কি বলবো। তো যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ভাবছিলাম যে একটু আড়ালে গিয়ে কোনো একটি ফাঁকা জায়গায় গিয়ে বাকি কথাগুলো বলবো, কিন্তু সেটা আসলে সম্ভব হচ্ছে না, কারণ এই জায়গাটি আপনাদেরকে দেখিয়ে রাখতে হবে। দেখুন এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএমসির দিকে চলে গেছে। সিএমসি থেকে আপনার সোজা নাক বরাবর যখন আপনি এই দিকে আসবেন, এটা মূলত হচ্ছে বেঙ্গালুরু হাইওয়ে। ভেলোর থেকে বেঙ্গালুরু যাওয়ার যে হাইওয়ে রাস্তাটি, সেই রাস্তাটি ধরে আপনাকে সামনের দিকে আসতে হবে। কেন আসতে হবে? আরেকটি কাজ আপনাকে করতে হবে। ওখানে আপনি রেজিস্ট্রেশন করলেন, ওখান থেকে আপনাকে একটা ফর্ম দিয়ে দিবে, হসপিটাল থেকে একটা ফর্ম দিবে, রেজিস্ট্রেশন একটা ফর্ম দিবে। সেই ফর্মটি সহ আপনি যেই হোটেলে উঠবেন বা যেই লজে উঠবেন, সেই গেস্ট হাউস থেকে আপনাকে আরেকটি ফর্ম দিবে, সেটাকে বলে সি ফর্ম। তো সি ফর্ম আপনার 2 কপি লাগবে, 2 কপি সি ফর্ম লাগবে, আপনার ভিসার ফটোকপি লাগবে, আপনার পাসপোর্টের
প্রথম পেজের হচ্ছে ফটোকপি লাগবে আপনার দুই সেট সি ফর্ম সহ, এবং এখান থেকে যে রেজিস্ট্রেশনের যেই পেপারটা দিবে সেইটা সহ আপনাকে আসতে হবে হচ্ছে পুলিশ স্টেশন। তো এই পুলিশ স্টেশনটা দেখানোর জন্যই মূলত এত কথা আমি বলছি। এই রাস্তা ধরে এসে আপনারা হাতের বাঁয়ে আসবেন, এই মোড় থেকে দেখে রাখুন, চিনে রাখুন, এই মোড় থেকে হাতের বাঁ দিকে আসবেন। হাতের বাঁ দিকে আসলে আপনার হাতের ডান দিকে রয়েছে ভেলোর ফোর্ট, আর এই যে সামনে বামেই কোনার উপরে হচ্ছে পুলিশ স্টেশন, ভেলোর নর্থ পুলিশ স্টেশন যেটা, সেটা এখানে রয়েছে। এখানে এসে আপনাদেরকে ওইটা জমা দিতে হবে। জমা দিলে একটা কপি, অফিস কপি ওরা রাখবে, সি ফর্মের একটা কপি রেখে বাকি আপনার যেই হসপিটালের যে রেজিস্ট্রেশন ফর্ম ছিল সেটাতে ওরা একটা সিল দিয়ে দিবে, একটা স্ট্যাম্প করে দিবে, এবং আর একটা কপি আপনাকে স্ট্যাম্প করে দিয়ে দিবে। একটা সি ফর্মের কপি আপনার কাছে থাকবে, একটা ওদের কাছে থাকবে। আইডিয়াল নর্থ পুলিশ স্টেশন ভেলোর দেখতে পাচ্ছেন। এইখানে এসে আপনাদেরকে এই সি ফর্মটা জমা দিতে হবে। ও, আমার ক্ষেত্রে আরেকটি বিষয় আছে। আমার ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হলো সেটা একটু ফাঁকা জায়গাতে যেয়ে বলি, কারণ আমার সাথে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার না করলে আপনারা আসলে অনেক কিছু জানতে পারবেন না। সেটা একটু ফাঁকা জায়গায় গিয়ে আপনাদের সাথে আমি বলছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, বন্ধুরা, আপনারা যারা আমার আগের ভ্লগগুলো দেখেছেন তারা অবগত রয়েছেন যে আমি কিভাবে এই ভেলোরে এসে পৌঁছালাম। আমি 6 তারিখ ভোর রাতে যখন এখানে এসে নামি তখন বেশ এক্সস্টেড হয়ে পড়েছিলাম, এবং পথের মধ্যে আমার সঙ্গে কি হয়েছিল তা তো আপনারা জানেনই, যে কি অবস্থার মধ্যে দিয়ে আমি এখানে এসে পৌঁছেছিলাম। তো যা হোক, তারপরে এখানে নামার পরে যা হলো সেখান থেকেই আমি আসলে মূলত শুরু করি, তাহলে হয়তো জিনিসটা আর একটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তারপরে কাটপাটি জংশনে এই ট্রেনটি, আমার যে ট্রেন ছিল সেই ট্রেনটি আসার কথা ছিল রাত 9:30টায়, কিন্তু আমার ট্রেন আস্তে আস্তে রাস্তায় প্রায় 7 ঘন্টার মতো লেট করে, এবং কাটপাটি জংশনে এসে পৌঁছাতে আমাদের ভোর 4টার দিকে এসে নামিয়েছে। আমার 4টা বা 4:15 এরকম সময় নামানোর পরে, যেহেতু একদম এক্সস্টেড অবস্থায় এসেছি, প্রায় 42-43 ঘন্টা ট্রেনে জার্নি করে, এবং খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো জায়গায় দাঁড়াচ্ছে তো দাঁড়াচ্ছে না, প্যান্ট্রি কার্ড ছিল না, খুবই কষ্টে এসে নামার পরে এখন কি করব, বাইরে এসে দেখছি অটোওয়ালারা, বিভিন্ন ধরনের অটোওয়ালারা ডাকছে যে আসুন 250 রুপি করে। 250 রুপি, আমি যেহেতু একজন আছি 250 রুপি নিবে, এবং 5 জন হলেও 250 রুপি নিবে, তাদের ভাড়াই হচ্ছে 250 রুপি। তো আমি আর কথাবার্তা না বাড়িয়ে উঠে পড়লাম 250 রুপিতে। আমি বললাম যে আমাকে একটা ইয়াতে নিয়ে যান, গেস্ট হাউসে। তো বললো যে আপনাকে খুবই ভালো একটা গেস্ট হাউসে নিয়ে যাব, বলে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেই জায়গার আমি ভিডিও আসলে করি নাই, তবে আমি দেখি এখন এখান থেকে ফেরার পথে আমি ওই জায়গার ভিডিওটি আমি নিয়ে রাখবো, সেটাও এই ভিডিওর সাথে আমি দিয়ে দিব। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমাকে বললো যে খুব ভালো জায়গায় নিয়ে যাবে, কিন্তু নিয়ে গেল একদম একটা পচা জায়গায়, যেখানে আসলে থাকার মতো পরিবেশ খুবই বাজে অবস্থা। আমি অনেকগুলো ওখানে হোটেল দেখলাম, অনেকগুলো হোটেলই রয়েছে, এবং সবগুলোর ভাড়াই সেম 400 রুপি করে পার ডে। আমি যেহেতু সিঙ্গেল রয়েছি এজন্য 400 রুপি, যদি ডাবল হতো তাহলে 500 টাকা হতো বা 500 রুপি হতো। তো এই 400 রুপি ভাড়া দিয়ে, এবং 5 দিনের ভাড়া অ্যাডভান্স করতে হবে। তো এরকম 4-5টা জায়গায় আমার দেখা হয়ে গেল, এবং কোনোটাই পছন্দ হচ্ছিল না, কারণ প্রচণ্ড গরম। সেই দিন এত গরম ছিল যে গরমের চোটে সব কিছু আমার একদম আওলা ঝাওলা লাগছিল। তো শেষ পর্যন্ত কী করবো, একটাতে উঠেই গেলাম, তাদের ফাঁদে পা দিয়ে একটাতে উঠেই গেলাম। 400 রুপি করে আমি 5 দিনের ভাড়া হিসাবে 2000 টাকা অ্যাডভান্স করে আমি উঠে গেলাম। তো এখানে উঠে যাওয়ার পরে আমি যে কাজটি করলাম, খুবই সঙ্গে সঙ্গে আমি গোসল করে, আমি কিন্তু আর সকালে নাস্তা টাস্তা কিছুই করলাম না করে আমি সকালে খুব দ্রুত এসে রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে আমি পেশেন্ট কার্ড সহ আমি চলে গেলাম। আমার যেহেতু রানীপেট ক্যাম্পাসে আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, আমি রানীপেট ক্যাম্পাসে চলে গেলাম। ওখানে গিয়ে আমি আমার টোকেন সংগ্রহ করলাম। ওখানে আপনাকে যেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটার এগেনস্টে আবার আপনাকে টোকেন নিতে হবে, যে আপনি যে এসে উপস্থিত হয়েছেন তার প্রেক্ষিতে আপনাকে টোকেন নিতে হবে। তো আমি ওখানে টোকেন নিয়ে নিলাম। টোকেন নিয়ে এরপরে আমি চলে গেলাম আমার যথারীতি ডক্টরের ওখানে, যেখানে আমি ডক্টর দেখাবো, যেখানে বসবেন উনি, সেখানে আমি চলে গেলাম। গিয়ে ওখানে লেখা আছে যে ওখানে বসে ওয়েট করতে হবে। তো আমি যথারীতি ওখানে বসে ওয়েট করছিলাম। তো আমার ওখানে 3 নম্বর সিরিয়াল পেলাম। তারপরে আমার সিরিয়াল আসলো, আমি সিরিয়াল দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আমি আমার সমস্যাগুলো বলার পরে বললো যে আপনার যেহেতু কোনো স্ক্যান হয়নি, কোনো কিছু হয়নি, টেস্ট এগুলো আগে করে আসেন। তারপরে আমি আমার আরও যেহেতু মেডিসিনের কয়েকটা সমস্যা নিয়ে আমি গত কয়েক বছর থেকে ভুগছি, আন্ডারলাইং কিছু হেলথ কন্ডিশন রয়েছে, ওগুলোর কথা বলাতে তখন বললো যে তাহলে আপনি একটা মেডিসিন ডক্টরকেও দেখান।
পরে আমি মেডিসিন ডক্টরের আবার সিরিয়াল নিলাম, নিয়ে মেডিসিন ডক্টরকেও দেখালাম। দেখানোর পরে ওনারা যে টেস্ট দিল সেই টেস্টগুলো আমার করতে 2 দিন লেগে গেল। প্রথম দিনই আমি ওই মেডিসিনের ডক্টর যেগুলো দিয়েছিল, যেহেতু আমি সকালে নাস্তা করি না, এই জন্যই নাস্তা করেছিলাম না, যাতে আমি আমার টেস্টগুলো করাতে পারি। না হলে দেখা যাবে এই খাবারের জন্য আবার আমাকে একদিন স্টে করতে হতো। তো আমি না খেয়ে ওখানে বসে থাকাতে এই লাভটা হলো যে আমি আমার টেস্টগুলো করিয়ে ফেলতে পারলাম। এখন যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে আপনারা যখনই এখানে আসবেন কখনোই আপনারা অটোওয়ালাদের উপরে ভরসা করে কখনো রুম আপনারা সিলেক্ট করবেন না। আপনারা যেটা করবেন, আপনারা বলবেন যে আমি সিএমসির মেন গেটের সামনে নামবো, তুমি আমাকে সিএমসির মেন গেটের সামনে নামিয়ে দিবে। আপনারা সিএমসির মেন গেটের সামনে নামলে ওইখানে 2টা রোড আছে, একদম মেন গেটের থেকে দেখবেন যে সোজা ভিতরের দিকে 2টা রোড চলে গেছে। এই 2টা রোডের মধ্যে অনেক আপনারা হোটেল পাবেন। এর মধ্যে যে কোনো একটা হোটেলে আপনাদের বাজেট অনুযায়ী এখানে 400 টাকা বা 500 টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন অ্যামাউন্টের আপনারা রুম পাবেন। যদি এসি নেন তাহলে সেক্ষেত্রে 1000 টাকার মতো পড়বে হয়তো। তো আপনারা এখান থেকে এই রুমগুলো ভাড়া করে সেখানে আপনারা ব্যাগট্যাগ রেখে তারপরে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করানো শেষ হলে তারপরে আপনারা পুলিশ স্টেশনে এসে আপনাদের ডকুমেন্টগুলো জমা দিয়ে পুলিশের কাছ থেকে ওখান থেকে সিল নিয়ে নেবেন। নিয়ে এরপরে আপনারা মোটামুটি ফ্রি হয়ে গেলেন। এরপর আপনারা ট্রিটমেন্ট করাবেন এবং প্রয়োজন মতো যে সকল টেস্টগুলো দেয় সেগুলো করাবেন। এরপরে রিভিউর জন্য কিন্তু যখন টেস্ট করানো সম্পন্ন হবে সঙ্গে সঙ্গে কিন্তু আবারও পুনরায় ডেট নিয়ে নেবেন, পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমাদের বাংলাদেশে যেমন যেটা হয় যে একবার ডক্টর দেখালেন, ডাক্তার টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে ডাক্তারই আবার সেই রিপোর্টটা ফ্রি দেখে। এখানে ওরকম কোনো সিস্টেম নাই। আপনাকে আবারও টাকা দিয়ে আবারও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সেই পরামর্শের জন্য আবারও টাকা জমা দিতে হবে। এই হচ্ছে এখানকার সিস্টেম। তো এখানে যদি ট্রিটমেন্ট করতে আসেন এই সিস্টেম, ওনাদের সিস্টেম মেনেই তো করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এইভাবে আপনারা করবেন, করে আপনারা আপনাদের ট্রিটমেন্টটা সম্পন্ন করতে পারবেন। তাহলে আজকের মূল যে বিষয় ছিল, আজকের যে মূল ব্যাপার যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা। সে আমার সাথে যেই বিষয়টি হলো সেটা আমি আপনাদেরকে জানালাম। আমার কাছে মনে হয়েছে যে আমি যেই এরিয়াতে থাকছি এটি প্রায় মেন গেট থেকে 1 কিলোর মতো ভিতরে হবে। 1 কিলোমিটার ভিতরে, মেন গেট থেকে 1 কিলোমিটার ভিতরে থাকার আসলে কোনো মানেই হয় না। আপনারা যত দূর সম্ভব আপনারা মেন গেটের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। মেন গেটের কাছাকাছি যদি আপনাকে 50 রুপি যদি বেশিও ভাড়া দিতে হয়, আমার কাছে মনে হয়েছে সেটা অনেক বেশি সাশ্রয়। এবং এখানে যেই মসজিদ রয়েছে আমিনউদ্দিন মসজিদ, এই মসজিদের এখানে কিন্তু নতুন একটা গেস্ট হাউস হয়েছে। সেই মসজিদের গেস্ট হাউসে আপনারা ওখানে থাকতে পারেন। কারণ পাশাপাশি যদি আপনারা যারা নামাজ কালাম পড়েন, বিশেষ আমার মতো, আমার জন্য খুবই ভালো হতো যদি এখানে থাকতে পারতাম। কারণ মসজিদটা পাশে থাকলে যেটা হয় যে আপনি অন্তত নামাজগুলো এখানে এসে পড়তে পারবেন, যেটা একটা ভালো দিক। এবং আরেকটি যেটা বড় বিষয় সেটা হচ্ছে মেন গেটের কাছাকাছি না থাকলে আপনাকে প্রতিবার এই খাবার দাবার খাওয়ার জন্য বা বাজার করার জন্য আপনাকে কিন্তু কষ্ট করে এই 1-1.5 কিলোমিটার আসতে হবে, অথবা আপনাকে অটো ভাড়া দিতে হবে। আজকের এই ভিডিওটি র্যাপ আপ করি। যে বিষয়টা আমি বলতে চাইছি সেটি হচ্ছে যে আপনারা যখনই এখানে আসবেন, ট্রেনে যদি আসেন, কাটপাটি জংশনে নামার পরে কখনোই অটোওয়ালাদের উপরে আপনারা ভরসা করবেন না। আপনারা অটোওয়ালাদেরকে বলবেন যে আমাদেরকে সিএমসির মেন গেটে নামিয়ে দাও। মেন গেটের এইখানে গাদা হোটেল রয়েছে। এবং যেই আরেকটি গেট যেখানে দেখালাম, যেখানে রেজিস্ট্রেশন করতে হয় 9/100B, ওখানেও যদি নামেন, ওর পাশেও কিন্তু অনেকগুলো আপনার হোস্টেল রয়েছে, লজ রয়েছে এবং গেস্ট হাউস রয়েছে এবং হোটেল রয়েছে। আপনারা যেখানে ইচ্ছা সেখানে থাকুন, কিন্তু অটোওয়ালাদের উপরে ভরসা করলে আপনাদেরকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার অনেক দূরে নিয়ে যাবে। আর যদি কম ভাড়ায় থাকতে চান তাহলে আপনাদেরকে দূরে থাকতে হবে। যদি আপনারা যিনি রুগী আছেন উনি যদি হাঁটাচলা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা দূরে থাকতে পারেন। কিন্তু যিনি রুগী থাকবেন উনি যদি হাঁটাচলা না করতে পারেন তাহলে আপনাদেরকে অবশ্যই একদম মেইন গেট বরাবর এবং কাছাকাছি যেই হোটেল আছে, লজ আছে, সেগুলোতে আপনাদেরকে রুম নিতে হবে। আর আরেকটি যে ট্রিকের কথা আমি বলেছি সেটা হচ্ছে যে অবশ্যই রুগী যদি সম্ভব হয় তাহলে কোনো ধরনের খাবার দাবার খাওয়াবেন না। কারণ যদি টেস্টগুলো দেয়, প্রথম দিনই যদি আপনি টেস্টগুলো করাতে পারেন, মানে আপনি যদি দ্রুত কাজ সারতে চান আর কি, এজন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনাকে দ্রুত কাজ সারতে হলে অবশ্যই না খেয়ে আপনারা যাবেন, যাতে কোনো ধরনের টেস্ট দিলে যেগুলো খালি পেটে যে টেস্টগুলো করতে হয় ওগুলো যাতে আপনারা ওই দিনেই সম্পন্ন করতে পারেন। এবং ডক্টরকে বলবেন যে আমি খালি পেটে রয়েছি, সকাল থেকে কিছু খাই নাই বা রাতের থেকে কিছু খাই নাই, আমি এখনও খালি পেটে রয়েছি। যদিও এটা কষ্টকর, যদি সম্ভব হয় আর কি, রুগী যদি পারেন তাহলে এই জিনিসগুলো করবেন যদি দ্রুত ট্রিটমেন্ট নিতে চান।
আর যদি একেবারে রোগী অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই, সেক্ষেত্রে ওইভাবে আপনাদেরকে করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা রেজিস্ট্রেশন করে ট্রিটমেন্ট শেষ করে যদি একাধিক ডাক্তারকে দেখাতে হয় তাহলে এরকম পরপর আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলো সাথে সাথেই নিয়ে নেবেন। যে ডাক্তারকে দেখাবেন ওই ডাক্তারকে বলেই, আবার যদি অন্য কোনো ডাক্তারকে বলে তো ওই ডাক্তারও যাতে আজকেই দেয় এইভাবে আপনি রিকোয়েস্ট করিয়ে নেবেন। তাহলে ইন্টারনাল রিকোয়েস্ট থাকলে, রেফারেল থাকলে সেক্ষেত্রে কাজগুলো আপনাদের অনেক দ্রুত হবে এবং কাজগুলো শেষ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে আমার এই বলার যে মূল বিষয়গুলো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই সাউথের লোকজন খুবই সৎ হয়, কিন্তু ওনাদের সৎগুলোর কিছু আমি উদাহরণ দেই। যেমন আপনি যদি ধরুন আপনার বিল হয়েছে 12 টাকা, আপনি 20 টাকা দিয়েছেন, আপনি এখন যদি কোনো কারণে ভুলে যান বা আপনি যদি টাকাটা ফেরত না চান, ওনারা কিন্তু টাকাটা আস্তে করে রেখে দিবে, আপনাকে কিন্তু ডেকে দিবে না। হ্যাঁ, কিন্তু আপনাকে বলতে হবে, আপনাকে বললে দিবে, কিন্তু যদি আপনি না বলেন দিবে না। আবার আর একটা জিনিস দেখেছি, সে বললো হলো 30 রুপিয়া, আসার সময় আমার যেমন হয়েছে, এক জায়গায় একটা স্টেশনে নেমেছিলাম, বললো 30 রুপি জিনিস, যখন আমি 50 রুপি দিলাম, 50 রুপি দেওয়ার পরে বলে যে ওকে, এরকম করে মাথা টাথা নেড়ে, মানে ওই 50 রুপি বিল 50 রুপি। তখন আমি যখন প্রোটেস্ট করলাম যে আপনি যে আমাকে বললেন 30 রুপি, বলে যে না আমি এইটার কথা বলি না, আমি ওইটার কথা বলেছি 30 রুপি। তো এই জন্য ভালো করে তাদের কাছ থেকে দাম জিজ্ঞেস করে, হাত দিয়ে ধরে দাম জিজ্ঞেস করে তারপরে কেনাকাটা করবেন এবং একটু সতর্ক থাকবেন। তবে আমি যতদূর জানি যে ওনারা খুবই সৎ হয়। যেমন আমার এর আগে আমাদের এক কলিগ এসেছিল, উনি ওনার টাকা পয়সা সহ ব্যাগ এরকম একটার মধ্যে রেখে নেমে চলে গেছিলো, এবং অনেকক্ষণ পরে যখন যে দেখছে যে ব্যাগ নেওয়া হয়নি, তার মানে মনে করতে পারলো যে অটোর মধ্যে রেখে আসছে। তো দ্রুত আবার সে অটো স্ট্যান্ডে এসে দেখেছে সে অটোওয়ালা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এবং বলাতে উনি বললো যে আপনাদের জন্যই আমি দাঁড়িয়ে আছি, আপনারা এই যে ব্যাগ ফেলে গেছেন। তো ওনাদের মধ্যে অবশ্যই সৎ মানুষও রয়েছে, তবে অসৎ মানুষও রয়েছে, কেউ না কেউ তো অসৎ থাকবে বা সৎ থাকবে, সব কিছু মিলিয়ে। তো আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সতর্কতার সাথে ডিল করতে হবে, সতর্ক থাকবেন। তো যাই হোক, যারা এ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে আমার এই অভিজ্ঞতা থেকে যারা এখানে আসতে যাচ্ছেন, নতুন যারা আসবেন, তারা যাতে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে, এই জন্য শেয়ার করবেন আর অবশ্যই লাইক দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু খারাপ লাগে, কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা আছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। এবং পার্সোনালি করে যদি আমাকে ইমেল করে জানাতে চান অবশ্যই জানাবেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে রাখছি। আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভেলোরের ফোর্টের ভেতর থেকে একটি বটগাছের তলায় বসে বসে আপনাদের সঙ্গে অনেক কথা বললাম এবং এই ফোর্টের বিভিন্ন জায়গায় বসে বসে কথা বললাম। তো আপনাদের সকলের আবারও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।